প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া বা মৃত্তিকা সৃষ্টির সুনির্দিষ্ট প্রক্রিয়া। যারা মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। সেইটা দেখার পর এইটা দেখলে বুঝতে তোমাদেরই সুবিধা হবে। এইটি বোঝানোর আগে আমার এক সাবস্ক্রাইবার সুস্মিতা ঘোষ প্রশ্ন করেছে যে প্রতি ঘূর্ণপাতের সাথে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন। এই প্রতি ঘূর্ণপাতে শান্ত আবহাওয়া কেন বিরাজ করে এটা বুঝিয়েই আমি মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। প্রতি ঘূর্ণপাতের সাথে শান্ত আবহাওয়া কেন বিরাজ করে এটা বোঝার জন্য উচ্চচাপ আর নিম্নচাপের ব্যাপারটা বুঝতে হবে। নিম্নচাপ কখন বলে? নিম্নচাপের সাইন হলো এল দিয়ে। নিম্নচাপ মানে যখন কোনো জায়গায় বায়ুর চাপ কমে যায় তখন তাকে বলা হচ্ছে নিম্নচাপ। আর উচ্চচাপের সাইন হলো এইচ দিয়ে, মানে কোনো জায়গায় যখন বায়ুর চাপ বেশি হয় তখন তাকে বলা হয় উচ্চচাপ। নিম্নচাপে কি হয়? বায়ুর চাপ কখন কমে যায়? যখন বায়ু উষ্ণ হয়, উষ্ণ হয়ে হালকা হয়ে উপর দিকে উঠতে থাকে, তখন বায়ুর চাপ কমে যায়। কি হয়? কোন একটা জায়গায় সূর্যরশ্মি পড়লো, সূর্যরশ্মি পড়ার পর সেখানকার বায়ুটা কি হয়? উষ্ণ হয়, উষ্ণ হয়ে হালকা হয়ে উপর দিকে উঠতে থাকে। যেমন জলকে যদি আমি তাপ দিতে থাকি, কোনো পাত্রে যদি জল রেখে তার তলায় যদি আগুন জ্বালাই, তাহলে কি হবে? জলটা আস্তে আস্তে গরম হবে, একসময় কি হবে? জলটা ফুটতে থাকবে, তারপরে জলটা বাষ্প হয়ে উপর দিকে উঠিয়ে যাবে। সেই রকম কোনো বায়ু যখন উষ্ণ হবে, বায়ুটা উষ্ণ হলেই হালকা হবে, হালকা হয়ে বায়ুটা উপর দিকে উঠতে থাকবে। এবার বায়ুটা যখনই উপর দিকে উঠতে থাকবে তখনই সেখানকার বায়ুর চাপটা কমে যাবে, তখনই তাকে আমরা বলি নিম্নচাপ। এবার বায়ু যখনই ঊর্ধ্বমুখী হবে, যত উপর দিকে উঠতে থাকবে বায়ুটা কি হবে? তত সম্প্রসারিত হতে থাকবে, মানে বায়ুর কণাগুলো তত দূরে দূরে যেতে থাকবে। কারণ হচ্ছে উপরে মাধ্যাকর্ষণ শক্তির বল কমে আসে এবং বায়ুর উপরে চাপটা কমে যায়। সেই জন্য কি হয়? বায়ুর যে অণুগুলো থাকে, বায়ুর অণুগুলো অনেক দূরে দূরে সরতে থাকে। যখনই দূরে দূরে সরতে থাকে বা বায়ুটা যখনই প্রসারিত হতে থাকে, তখনই কি হয়? বায়ুটা সম্পৃক্ত হয়। সম্পৃক্ত বায়ুতে যখনই বায়ু বা সম্পৃক্ত হবে তখন সেখানে মেঘের সৃষ্টি হবে। মেঘ সৃষ্টি হওয়ার পর সেখানে বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা প্রভৃতি আবহাওয়ার সৃষ্টি হবে। এই কেসটাই উল্টো হয় উচ্চচাপ অঞ্চলে। উচ্চচাপ অঞ্চলে কি হয়? বায়ু উপর নিচ থেকে ওঠার বদলে উপর থেকে নিচের দিকে নামতে থাকে। বোঝা গেল? বায়ু উপর থেকে নিচের দিকে নামতে থাকে। বায়ু উপর থেকে যত নিচে নামবে তত কি হবে? বায়ুর যে কণাগুলো, বায়ুর কণাগুলো তত কাছাকাছি আসবে। বায়ুর কণাগুলো যখনই কাছাকাছি আসবে, বায়ু সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ আর থাকবে না, বায়ু সম্পৃক্ত হবে না। আবার উপর থেকে যখনই নিচে নামবে মানে হচ্ছে বায়ুটা শীতল। শীতল বায়ু এমনিতেই শুষ্ক হয়, তাতে কি হচ্ছে? জলীয় বাষ্প থাকেই না। বুঝে গেল? এক হচ্ছে উচ্চচাপ অঞ্চলে বায়ুটা নিম্নমুখী হওয়ার কারণে এখানে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকে না। দুই হচ্ছে বায়ুটা শুষ্ক হয়, বায়ুটা শুষ্ক হওয়ার কারণে কি হয়? বায়ুতে কোনো রকম জলীয় বাষ্প থাকে না। তাহলে কি হচ্ছে? এইখানে যখনই জলীয় বাষ্প থাকবে না তখনই কি হবে? এখানে মেঘের সঞ্চার হবে না, মেঘের সৃষ্টি হবে না। এবার মেঘ না সৃষ্টি হলে সেখানে বৃষ্টিপাত বা অন্যান্য যে ঝড় ঝঞ্ঝা যেগুলো সৃষ্টি হয়, বায়ুমণ্ডলীয় ঝড় ঝঞ্ঝা, সেইগুলোর সৃষ্টি হবে না। বোঝা গেল? এবার উচ্চচাপ অঞ্চলে বায়ু আসার পর উচ্চচাপ অঞ্চল থেকে চারিদিকে আবার ছড়িয়ে যায়, বায়ুটা চারিদিকে বেরিয়ে যায়। বোঝা গেল? সেই কোরিওলিস বলের কারণে ফেরারের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে, এইভাবে সূত্র মেনে আবার ছড়িয়ে যায়। এবার ছড়িয়ে কোথায় আসবে? নিম্নচাপ অঞ্চলে। কারণ কি? নিম্নচাপে বায়ুটা উপর দিকে উঠে যাওয়ার ফলে কি হয়? উপর দিকে উঠে যাওয়ার ফলে এখানকার বায়ুটা শূন্যস্থানের সৃষ্টি হয়। এবার শূন্যস্থানটা পূরণ করার জন্য পাশের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু এইখানে ছুটে আসে। বোঝা গেল? এখানে ছুটে এসে আবার উষ্ণ হবে, উষ্ণ হয়ে হালকা হয়ে উপর দিকে উঠবে, এখানে বৃষ্টিপাত ঘটাবে। সেই বায়ুটা কোথায় যাবে? আবার সেই উচ্চচাপ অঞ্চলে, আবার নিচের দিকে নামবে,
আবার এই নিম্নচাপ অঞ্চলে এসে হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, আবার এই উচ্চচাপ অঞ্চলে ভারী হয়ে নামবে, এইভাবেই একটা সার্কুলেশন এটা ঘটতে থাকে। তাহলে বোঝা গেল, তাহলে উচ্চচাপ অঞ্চলে আবহাওয়া শান্ত থাকে কেন, ক্রান্তীয় ঘূর্ণিপাত অঞ্চলে আবহাওয়া শান্ত থাকে কেন, কারণ হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণিপাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে, উচ্চচাপ থাকার কারণে এখানে বায়ু নিম্নমুখী হয়, বায়ু নিম্নমুখী হওয়ার কারণে এখানে বায়ু সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ থাকে না, নিম্নমুখী হওয়ার কারণে। তার ফলে কি হচ্ছে, বায়ুটা এখানে শুষ্ক থাকে, বায়ু শুষ্ক হওয়ার কারণে এখানে বায়ুতে জলীয় বাষ্প থাকে না, যার ফলে কোনো রকম মেঘ সৃষ্টি হয় না। বোঝা গেল। ক্রান্তীয় ঘূর্ণিপাতে কি হয়, ক্রান্তীয় ঘূর্ণিপাতে চারিদিক থেকে বায়ু কেন্দ্রের দিকে আসে, কিন্তু প্রতি ঘূর্ণিপাতে কেন্দ্র থেকে বায়ু চারিদিকে সরে যায়। এতে যখন বায়ুমণ্ডল চ্যাপ্টার নিয়ে যখন আলোচনা করব, এইটা নিয়ে আরো বিশদে আলোচনা করা হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া সম্বন্ধে। প্রথমেই আসা যাক ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায়। ল্যাটেরাইজেশন প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। যে প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে ল্যাটেরাইজেশন। এই প্রক্রিয়া কোথায় দেখা যায়, যেখানে তাপমাত্রার পরিমাণ বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণও বেশি। বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 150 থেকে 200 সেন্টিমিটার হয়ে থাকে এবং তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। তাপমাত্রা এবং বৃষ্টিপাত দুটি বেশি হওয়ার কারণে এখানে ধৌত প্রক্রিয়া এবং বাষ্পীভবন দুটি প্রক্রিয়ায় ভালোভাবে কাজ করে। বৃষ্টিপাত যখনই বেশি হওয়ার কারণে মৃত্তিকার উপরিস্তর থেকে সিলিকা অপসারিত হয় এবং সিলিকা অপসারিত হয়ে উপরে পড়ে থাকে লোহা এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এইগুলি কি হচ্ছে লিচিং বা ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয়। তবে এটি জানার আগে মৃত্তিকার প্রোফাইল অর্থাৎ সয়েল প্রোফাইল সম্বন্ধে কিছু জানা দরকার, তবে এইগুলি বোঝার সুবিধা হবে। সয়েল প্রোফাইল কি, যখন ভূপৃষ্ঠ থেকে আদি শিলা পর্যন্ত মৃত্তিকার প্রস্থচ্ছেদ করা হবে তখন তাকে বলা হয় সয়েল প্রোফাইল। ভূপৃষ্ঠ থেকে আদি শিলা পর্যন্ত যদি মৃত্তিকার প্রস্থচ্ছেদ করা হয় তাহলে বিভিন্ন স্তর পাবো। অবশ্যই এটা আদর্শ মৃত্তিকা হতে হবে। এ স্তর, বি স্তর, সি স্তর আর ডি স্তর। এই ভূপৃষ্ঠ থেকে আদি শিলা পর্যন্ত যদি মৃত্তিকার প্রস্থচ্ছেদ করা হয় তখন তাকে বলা হয় সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইলের মধ্যে একটি আদর্শ মৃত্তিকার ক্ষেত্রে বিভিন্ন স্তর থাকে, এ স্তর, বি স্তর, সি স্তর আর ডি স্তরটা হলো আদি শিলা। মেন হচ্ছে এ, বি, সি। ল্যাটেরাইজেশন প্রক্রিয়া কি হয়, মৃত্তিকার এ স্তর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এইসব ধাতবগুলো কি হয় বি স্তরে এসে জমা হয় ধৌত প্রক্রিয়ার মাধ্যমে, কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এবং মৃত্তিকার উপরের স্তরে লোহা এবং অ্যালুমিনিয়ামের অক্সাইডগুলি পড়ে থাকে। এই বি স্তরে ধৌত প্রক্রিয়ায় এই পদার্থগুলি জমা হয়ে একটা শক্ত আবরণ তৈরি করে, যাকে বলা হয় ডুরি ক্রাস্ট। পরীক্ষায় পড়ে যে ডুরি ক্রাস্ট কোন মৃত্তিকার সাথে সম্পর্কিত, তখন উত্তর হবে ল্যাটেরাইট। এবং ল্যাটেরাইট মাটিটা কি হয়, লাল রঙের হয় এবং ইটের মতো শক্ত হয়। লাল রঙের কেন হয়, কারণ হচ্ছে লোহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে। এই মৃত্তিকাটা অবশ্যই অনুর্বর, এখানে চাষবাস ভালো হয় না। তবে এখন কি হচ্ছে, মৃত্তিকার উপরি স্তর থেকে শক্ত আবরণটা তুলে নিয়ে ভিতরে যে মাটিটা বেরিয়ে পড়ছে সেই মাটিটাকে কর্ষণ করে আধুনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে। এরপর আসা যাক পডোলাইজেশন। পডোলাইজেশন প্রক্রিয়ায় যে মৃত্তিকা সৃষ্টি হয় সেটি হলো পডজল মৃত্তিকা। এটি কোথায় দেখা যায়, এই মৃত্তিকা আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে দেখা যায়। মাটি সারা বছর এই অঞ্চলে আর্দ্র থাকার কারণে তোমার লিচিং প্রক্রিয়া বা ধৌত প্রক্রিয়া দুটি সারা বছর সক্রিয় থাকে এবং এই ধৌত প্রক্রিয়া সক্রিয় থাকার কারণে মৃত্তিকার উপরিস্তর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই যে তোমার ক্ষারকীয় পদার্থগুলি বি স্তরে এসে জমা হয়, যার ফলস্বরূপ মৃত্তিকার এ স্তরটা কি হয় অম্ল হয়ে পড়ে।
তাহলে পডোলাইজেশন প্রক্রিয়ার উপরি স্তরটা অর্থাৎ এই স্তরটা অম্ল প্রকৃতির হয়, কারণ এখান থেকে লিচিং প্রক্রিয়ায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলি কি হচ্ছে ধৌত প্রক্রিয়ায় সব বি স্তরে এসে জমা হয়। এবার বি স্তরে জমা হয়ে যে শক্ত একটা আবরণ তৈরি করে তাকে বলা হচ্ছে হার্ড প্যান। এছাড়াও এই যে সরলবর্গীয় বনভূমি এখানে দেখা যায়, এই অঞ্চলে সরলবর্গীয় বনভূমির যে দেহাবশেষ, এদের পাতা, হ্যাঁ, এদের কাণ্ড, ফল, এগুলি কি হচ্ছে অম্ল প্রকৃতির হয়। এগুলি যখন মাটির উপর পড়ে পচে গিয়ে যে জৈব পদার্থ তৈরি করে সেটাও অম্ল প্রকৃতির হয়, সেই কারণে এখানকার মৃত্তিকাটাও অম্ল হয়। আবার এখানে ঠান্ডা হওয়ার কারণে এখানকার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াগুলো ভালোভাবে কাজ করতে পারে না, যার ফলস্বরূপ মৃত্তিকার উপরিস্তরে যেসব জৈব পদার্থগুলো পড়ে, গাছের পাতা বা গাছের কাণ্ড, গাছের ফল, এগুলি কি হচ্ছে সহজে পচে যায় না, যার ফলস্বরূপ মৃত্তিকার উপরিস্তরে একটা জৈব পদার্থের আস্তরণ দেখতে পাওয়া যায়। কোন ক্ষেত্রে? পডোলাইজেশন প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার আসি গ্লেইজেশন প্রক্রিয়া। গ্লেইজেশন প্রক্রিয়া কোথায় দেখা যায়? যেইখানে সারা বছর জমি বা মাটি জলমগ্ন হয়ে থাকে। এবার মাটি যেখানে সারা বছর জলমগ্ন হয়ে থাকে, মাটি জলমগ্ন হওয়ার কারণে এখানকার যে ব্যাকটেরিয়াগুলো কি হচ্ছে আশানুরূপ কাজ করতে পারে না, কারণ কি হচ্ছে জলে ডুবে আছে মাটিটা যখনই জলে ডুবে থাকে এখানকার অক্সিজেনের অভাব হয় মাটিতে, বুঝে গেল, যার ফলস্বরূপ ব্যাকটেরিয়াগুলো ভালোভাবে কাজ করতে পারে না। ভালোভাবে কাজ করতে না পারার কারণে এই গ্লেইজেশন প্রক্রিয়ায় গ্লেই মৃত্তিকায় সৃষ্টি হয়। গ্লেই মৃত্তিকায় পাঁক জাতীয় যে মৃত্তিকা, সেই পাঁক জাতীয় মৃত্তিকা বা গ্লেই মৃত্তিকা বা বগ মৃত্তিকার সৃষ্টি হয়। এতে কি হচ্ছে তোমার ছিটে ছিটে দাগ থাকে এই গ্লেই মৃত্তিকাতে। এরপর আসি ক্যালসিফিকেশন প্রক্রিয়া। ক্যালসিফিকেশন কি? মৃত্তিকার কোন স্তরে যখন ক্যালসিয়াম অর্থাৎ চুন জাতীয় পদার্থের জমা হবে তখন তাকে বলা হচ্ছে ক্যালসিফিকেশন। এই প্রক্রিয়া কোথায় দেখা যায়? মরু বা মরুপ্রায় অঞ্চলে, তৃণভূমি অঞ্চলে এই ক্যালসিফিকেশন প্রক্রিয়া দেখা যায়। এই ক্যালসিফিকেশন প্রক্রিয়া কি হয়? যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে এখানে লিচিং প্রক্রিয়া বা ধৌত প্রক্রিয়া কম। এবার লিচিং প্রক্রিয়া বা ধৌত প্রক্রিয়া কম হওয়ার কারণে মৃত্তিকার উপরিস্তর থেকে তোমার এই ক্যালসিয়ামগুলো কি হচ্ছে ধুয়ে চলে যেতে পারে না। ক্যালসিয়ামগুলো যখন ধুয়ে চলে যেতে না পারার কারণে মৃত্তিকার উপরিস্তরে এইসবের সঞ্চয় বা চুন জাতীয় পদার্থের সঞ্চয় দেখা যায়। বোঝা গেল? এবার কি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কোথা থেকে আসে? যখন আদি শিলার যে ক্যালসিয়াম থাকে সেটি কি হয় কার্বন ডাই অক্সাইডের সাথে যোগ হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। এই ক্যালসিয়াম কার্বনেট মৃত্তিকাতে সঞ্চিত হয়, হ্যাঁ, হয়ে তোমার পেডোক্যাল মাটির সৃষ্টি হয়। এবার আসে যাক স্যালিনাইজেশন। এই স্যালিনাইজেশন প্রক্রিয়ায় মরু অঞ্চলে দেখা যায়। মরু অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কম, 25 সেন্টিমিটার কম, সেখানে এই স্যালিনাইজেশন প্রক্রিয়ায় দেখা যায়। স্যালিনাইজেশন প্রক্রিয়ায় যে মাটির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সোলান চাক মাটি। এই মাটি কি হয়? ক্ষার হয়। কারণ কি হয়? বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে মাটির উপরে স্তরে যে লবণের সঞ্চয় দেখা যায়। এছাড়া এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম অথচ তাপমাত্রার পরিমাণ বেশি, যার ফলস্বরূপ এখানে বাষ্পীভবনের পরিমাণ খুব বেশি হয়। বাষ্পীভবনের পরিমাণ বেশি হওয়ার কারণে কৌশিক প্রক্রিয়ায় মৃত্তিকার নিচু স্তর থেকে উপরে কি হয় জল উঠে আসতে থাকে। জল যখন এলো সেই জলটা কি হচ্ছে বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু পড়ে থাকে কি হয় লবণ, যার ফলে স্যালিনাইজেশন প্রক্রিয়ায় যে মৃত্তিকা সৃষ্টি হয় সেটা হচ্ছে সোলান চাক মাটি এবং মাটিটা কি হয় ক্ষার জাতীয় মাটি। এবার আসি অ্যালকেনাইজেশন প্রক্রিয়ায়। অ্যালকেনাইজেশন প্রক্রিয়া শুষ্ক মরু অঞ্চলে বেশি সক্রিয় থাকে। এই অ্যালকেনাইজেশন প্রক্রিয়ায় যে মাটির সৃষ্টি হয় সেটি হলো ব্ল্যাক অ্যালকালি সয়েল। এই মাটিতে কি হচ্ছে সোডিয়াম আয়নের পরিমাণ বেশি পরিমাণে জমা হয়। এই অ্যালকেনাইজেশন প্রক্রিয়ায় মাটিতে সোডিয়াম আয়নের পরিমাণ বেশি পরিমাণে সক্রিয় থাকে। যে মাটিতে সোডিয়াম আয়নের পরিমাণ বেশি থাকে সেই মাটিতে কি হয় কাদা কণা এবং জৈব পদার্থ যেগুলি থাকে তাদের সাথে রাসায়নিক বিক্রিয়া করে সোডিয়াম আয়ন কি হয় মৃত্তিকার যে শুষ্ক কণাগুলো থাকে সেইগুলিকে আলাদা করে দেয়। এবার মৃত্তিকার শুষ্ক কণাগুলো যখন নিচের দিকে নামতে থাকে মৃত্তিকার যে রন্ধ্র বা ছিদ্র থাকে সেইগুলিকে বুঝিয়ে দেয়, যার ফলস্বরূপ কি হয় মাটিতে কি হচ্ছে বায়ু চলাচল করতে পারে না এবং এই সোডিয়াম আয়ন জৈব পদার্থের সাথে
রাসায়নিক বিক্রিয়া করে কাদা কণার চারিদিকে একটা কালো প্রলেপ দেওয়া থাকে, যার ফলস্বরূপ তৈরি হয় ব্ল্যাক অ্যালকালি সয়েল। এই মাটিটা কি হচ্ছে কালো রঙের হয় এবং মুচমুচে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওর উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, সেই প্রশ্নের উত্তর আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।